বিএনপি কেন আনুপাতিক বলবে? আপনি বলতে পারেন যে আনুপাতিক ভোট কিন্তু আসলে ভোট দানের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি। আসলে এর চেয়েও ভালো পদ্ধতি আছে। তবে আমরা ধরে নিচ্ছি যে এটা তো অবশ্যই সর্বাধিক ভোটের থেকে আনুপাতিক ভোট বেটার। কোন শক্তির যদি আপনি পক্ষে হয়ে থাকেন বা আন্তর্জাতিক শক্তি যদি আপনার সাথে কোনো বোঝাপড়ায় এসে থাকেন, তাহলে সেই আন্তর্জাতিক শক্তির জন্য বহিঃশক্তির জন্য কিছু করে দিতে পারবেন। সেই বহিঃশক্তি আপনাকে সারা জীবন বাকিটা জীবন আপনাকে দেখে রাখবে। এমনও তো হতে পারে। আপনি জানেন যে এই সমস্ত নিয়ে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছে এখন একজন, তিনি কত কথা বলেছেন সেটাও আপনারা জানেন। সুতরাং এইখানে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র কিছু একটা চায় মিয়ানমারে হোক। আমি প্রথমে ঐক্যমত নিয়ে কথা বলি একটু। প্রথম কথা হচ্ছে যে ঐক্যমত এক একটা দল, ধরেন রাজনৈতিক দলগুলো আসলে তো নিজেদের এক ধরনের আপনার নিজেদের এক ধরনের ব্র্যান্ড তৈরি করে, তাই না? যেমন ধরেন আওয়ামী লীগ চেতনা যখন করেছে, এনারা জাতীয়তাবাদী করেছেন, এনারা কিন্তু একজন আরেকজনের ভিন্নতা থাকাতে হয়, একজনকে আরেকজনের মতো হলে হয় না। এবং এক একজন এক একটা দল এক একভাবে ভাববে, এটাই কিন্তু স্বাভাবিক। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আলী রিয়াদ সাহেব একজন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর হওয়ার পরে উনি আসলে কোন কোন দলের ভিতরে কোন কোন দেশে এরকম ঐক্যমত্য হয়েছে এরকম উনি আগে দেখেছেন? আমার তো আমি আমি এখন আমার পড়ালেখা খুবই কম, সুতরাং আমি ঠিক বলতে পারছি না এখন এই মুহূর্তে। তার মানে ইতিহাসে কি এই ধরনের কোনো উদাহরণ আছে? আপনি দেখবেন যে ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতে অনেকবার আপনার গোল টেবিল বৈঠক হয়েছে, অনেকবার কমিশন এসেছে, সেটা সেই মন্টেগু চেমসফোর্ড, সেই আপনার ক্রিপস মিশন এবং নানান মিশন এসেছে, নানানবার আলোচনা হয়েছে মুসলমান হিন্দুদের সাথে বহুবার। তাতে কি কোনো ঐক্যমত্য প্রকার হয়েছিল? ঐক্যমত্য হলে কি এরকম 10 লক্ষ করে এক এক সাইডে মারা যায়? হ্যাঁ, সুতরাং আসলে ঐক্যমত্যটা করা একটা দলের জন্য আসলে কিন্তু অনেকটা সুইসাইডাল, আত্মহত্যার সামিল। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। বর্তমানে বিএনপির ধরে নিচ্ছি আমরা যে বিএনপির অবস্থা সবচেয়ে ভালো, বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কি আপনার 90% যদি সে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে থাকে, অর্থাৎ সে যদি যে সর্বাধিক ভোট পাবে যে কোনো ইয়েতে, তাকে সংখ্যাগরিষ্ঠ ভোট পাইতে হবে না, সে সর্বাধিক ভোট পাইলেই সে জিতে যাবে। এই সিস্টেমটা যদি থাকে তাহলে বিএনপির জন্য খুব লাভ। আর এই সিস্টেমের পরিবর্তে যদি আনুপাতিক হয় তাহলে কিন্তু আমাদের ইসলামী দলের লাভ। তাহলে এখন ইসলামী দল যখন আনুপাতিক বলছে, বিএনপি কেন আনুপাতিক বলবে? আপনি বলতে পারেন যে আনুপাতিক ভোট কিন্তু আসলে ভোট দানের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি। আসলে এর চেয়েও ভালো পদ্ধতি আছে, তবে আমরা ধরে নিচ্ছি যে এটা তো অবশ্যই সর্বাধিক ভোটের থেকে আনুপাতিক ভোট বেটার, ভালো। এতে মানুষের যে মতামত সেটার আরো আপনার অ্যাকিউরেট বা সেটার নিখুঁত আপনার একটা প্রতিফলন পাওয়া যায়। এখন বিষয়টা হচ্ছে বিএনপি কেন এটাতে কেয়ার করবে? কারণ তারা কি এখানে আসলে একটা সুন্দর দেশ বানাতে এসেছে, না তারা আসলে ক্ষমতায় এসেছে? তারা ক্ষমতায় এসে সুন্দর দেশ বানাবে সেটা তারা বলবে। ক্ষমতায় তো তাদের যেতে হবে, ক্ষমতায় যাওয়ার ব্যাপারে তো কোনো আপোষ তারা করতে পারে না যেটা তার ক্ষমতায় যাওয়ার পথকে আটকে দিবে। যেমন ধরেন কথার কথা, যদি আপনি বলেন যে দ্বিকক্ষ থাকবে, দুইটি কক্ষ থাকবে, দ্বিকক্ষ যেটা উচ্চ কক্ষ হবে সেখানে আপনার আনুপাতিক হারে হবে, তাহলে বিএনপি ভাববে যে ও তার মানে আনুপাতিক হারে, তার মানে হচ্ছে যে নিম্ন কক্ষে আমি যদি ধরেন কথার কথা আমি 40% ভোট পাই, বিএনপি যদি পায়, তাহলে বিএনপি 300 সিটে সংখ্যাগরিষ্ঠ পাবে। কিন্তু যখন সে উচ্চ কক্ষে যাবে তখন সে মাত্র 40% সিট পাবে। তো সেটা মানবে? এই যে ডক্টর ইউনূসের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, হ্যাঁ, ডক্টর ইউনূস চ্যাথাম হাউসে যে বললেন যে বাংলাদেশের মানুষ ভোট সংস্কার কেয়ার করে না কারণ তারা ভোট বিক্রি করে। আমি তো আপনাকে বলছি বিএনপিরই তো এটাতে এগ্রি করার কথা না, উচ্চ কক্ষে আনুপাতিক ভোট হবে, ভোটের মাধ্যমে উচ্চ কক্ষ হবে, এটা মানার কথাই না। আসলে
এটা মঞ্জুর ভাই যেভাবে বললেন, আসলে যেটা উচিত ছিল সেটা হচ্ছে যে এটা কি হয় সাধারণত ভোটের আগে একটা একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। উনারা উনাদের অপশন নিয়ে যাবেন, আরেকজনের অপশন নিয়ে যাবেন, যে জিতবেন তিনি তার পরিকল্পনা মতো দেশকে সাজাবেন। এরপরের বার যদি জামাত আসে তখন জামাত সাজাবে, এইবার ধরেন বিএনপি, তারপরের বার জামাত। এই যে ঐক্যমত্য উনারা, এখন আমার মনে হচ্ছে, আমি একটা অত্যন্ত গুরুতর অভিযোগ করছি যে আসলে উনারা জানতেন যে ঐক্যমত হবে না। এই যে মঞ্জুর ভাই যেভাবে বলে, আসলে ওনারা জানতেন, উনারা তো এত বোকা না, উনারা তো বুদ্ধিমান ব্যক্তি, উনাদেরকে তো আমেরিকানরা অ্যাডভাইস দিচ্ছে। সুতরাং আসলে এটা হচ্ছে ঐক্যমত্য হবে না জেনে উনারা এটা করেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে কেন উদ্দেশ্য কি? সময় নষ্ট করা। হ্যাঁ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে অনেকদিন ক্ষমতায় থাকা, অনেকদিন ক্ষমতায় থাকা। এখন আপনি আমাকে বলতে পারেন অনেকদিন কেন ক্ষমতায় থাকবে, সেটা আমি জানি না। আপনি আমাকে যদি বলেন, আমি সেটা জানি না, তবে আপনি একটু ভালো করে না, সেটা তো আপনি জানেন, কারণ ক্ষমতায় আসলে সে আর কেউ আর যেতে চায় না। ক্ষমতায় আসলে, ক্ষমতায় থাকলে কি হয়, টাকা পয়সার একটা ব্যাপার থাকে। তাছাড়া আন্তর্জাতিক কোনো শক্তির যদি আপনি পক্ষে হয়ে থাকেন, বা আন্তর্জাতিক শক্তি যদি আপনার সাথে কোনো বোঝাপড়ায় এসে থাকেন, তাহলে সেই আন্তর্জাতিক শক্তির জন্য, বহিঃশক্তির জন্য কিছু করে দিতে পারবেন। সেই বহিঃশক্তি আপনাকে সারা জীবন, বাকিটা জীবন আপনাকে দেখে রাখবে, এমনও তো হতে পারে না? সুতরাং উনারা ঐকমত্যটা, আমার ধারণা যে এই সময়টা কাটাচ্ছেন, যেটা মঞ্জুর ভাই বললেন, যে আগামী, আমি এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এখন মঞ্জুর ভাইয়ের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। সেটা কি, যে ডক্টর ইউনূস প্রথমে বলতেন জুনে হবে নির্বাচন। আমরা জানি যে জুনে নির্বাচন হয় না, বর্ষাকাল, কখনো হয় না। জুনে কেন বলে আমি কিছুতেই বুঝি না। এরপরে উনি কি করলেন, জুন, আচ্ছা ঠিক আছে আপনারা এত চাচ্ছেন, আমি এপ্রিলে আনবো। কেন এপ্রিল? কেন কেন ডিসেম্বর না? আচ্ছা, ডিসেম্বরের মধ্যে পারবেন না, কিন্তু এপ্রিলের মধ্যে পেরে যাবেন, এটা কোত্থেকে আসলো? এটা কি আপনি পারবেন আর কি পারবেন একটু বুঝান আমাদেরকে। সেটা উনি বুঝান না, সেটা উনি কথা বলেন না, ব্যাখ্যা করেন না। হ্যাঁ, সব কিছুই কিন্তু আপনার স্বচ্ছ না। এখন আমরা দেখছি যে কি হচ্ছে, যে অবশ্যই আমাদের দেশগুলোতে, যেগুলো ট্রপিক্যাল কান্ট্রিজ, সে সমস্ত দেশে বর্ষার সময় যুদ্ধ করা যায় না। সুতরাং পুরো গ্রামের এই গরমের সময়টাই বা আপনার বৃষ্টি হয়। আর আপনি জানেন যে মিয়ানমারেও আরো বৃষ্টি হবে। তাহলে মিয়ানমারে বোঝা যাচ্ছে যে ওই আপনার শীতকালে যুদ্ধটা শুরু হবে। শীতকালে কেন যুদ্ধটা শুরু হবে? কারণ রাখাইনের মধ্যে 3টা জায়গা এখনো এই আরাকান আর্মি হাতে নিতে পারে নাই। সেই 3টা জায়গা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা জায়গা, যেখানে আপনার ওইটাকে সামরিক যন্ত্র সবচেয়ে বেশি সৈন্য দিয়ে আটকে রেখেছে। কি জায়গা? সিতুয়ে একটা, চোকতাও আরেকটা হচ্ছে মানাং আইল্যান্ড। আমি মঞ্জুর ভাই থেকে শুনছি সিতুয়ে এবং চোকতাও। সিতুয়েতে কি আছে? সিতুয়ে থেকেই ভারতের যে প্রজেক্ট, কালান্দান প্রজেক্ট, সেটা শুরু হয়। আচ্ছা, তাহলে আপনি যদি সিতুয়ে দখল না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভারতকে আপনার বাগে আনতে পারছেন না, ভারতের থেকে আপনি কিছু নিতে পারবেন না। এবার আসেন আপনি চোকতৌতে আপনি যদি দখল করতে না পারেন, তাহলে আপনি চীনের উপরে খবরদারি করতে পারবেন, বা চীনের সাথে এক ধরনের বার্গেনিং চিপ আপনার দরকার। তার মানে আরাকান আর্মির যে বার্গেনিং চিপ দরকার, মঞ্জুর ভাই তো বলেন যে মানাং আইল্যান্ডকে আমেরিকাকে দিয়া দিবে, সেটা আমি যাচ্ছি না। কিন্তু আমি জাস্ট এই দুটো কথা বলছি, এই চোকতৌ এবং সিতুয়ে, এই দুটো নিয়েই বলি। এই দুটো তাদের রাজধানী, তাদের তো রাজধানী দখল করতেই হবে। যদি সিতুয়ে দখল না করে, তাদের তো টোটাল অভিযান তো ইনকমপ্লিট থাকে। কারেক্ট। এবং আমি ওই দুটোর কমার্শিয়াল এবং ইকোনমিক, এবং আপনি তো পলিটিক্যাল ইন্টারেস্টের কথা বললেন, আমি পলিটিক্যাল সিগনিফিকেন্স, আমি ইকোনমিক এবং জিওপলিটিক্যাল বললাম। এখন কথা আসে যে ওরা যুদ্ধ করবে, এটা যুদ্ধ করতে হবে শীতকালে। এখন যুদ্ধ যখন করবে, তখন বাংলাদেশ কিন্তু, আমি দেখতে পাচ্ছি যেটা, যেহেতু আমাদের এখানে হিউম্যানিটেরিয়ান করিডোর, চ্যানেল, ড্রপ ইন, আপনি জানেন যে এই সমস্ত নিয়ে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছে এখন একজন, তিনি কত কথা বলেছেন সেটাও আপনারা জানেন। সুতরাং এইখানে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র কিছু একটা চায়, মিয়ানমারে হোক, আরাকান আর্মি যুদ্ধ করুক, এবং আরাকান আর্মি সেই যুদ্ধে বাংলাদেশকে সাপোর্ট দিতে হবে। এবং এই সাপোর্টটা দেওয়ার জন্যই
ডক্টর ইউনূস ওখানে বসে আছেন, কারণ এটা আমেরিকা চায়। আমেরিকা যা চায় তার অবাধ্য হওয়া আমার মনে হয় ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব না। উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। উনি রাজনীতি করতে চেয়েছিলেন এক সময়, কিন্তু উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। রাজনীতিক বৈদিক ব্যক্তিত্ব হলে উনি আসলে বুঝাতে পারতেন আমেরিকাকে যে কেন, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি দিয়ে হয়তো উনি বুঝাইতে পারতেন যে এই কারণে এটা আমার সম্ভব না। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু ইকোনমিক্সের লোক, যেহেতু উনি এনজিওর লোক, উনি এত বড় একটা শক্তিকে, আমেরিকাকে উনি না বলতে পারবেন, আমার এখনো সেই আস্থা সন্দেহ হচ্ছে।